তো তুমি বলছো যে ইউলিশ কালারেশন অফ দা আই, মিউকাস মেমব্রেন, স্কিন, আই তো স্ক্লেরা প্লাস বডি ফ্লুইড ডিউ টু হাইপারবিলিরুবিনিয়া। তাহলে হাইপারবিলিরুবিনিয়া হলেই যে জন্ডিস এবং কথা নেই। হাইপারবিলিরুবিনিয়া হওয়ার পর স্কিনের কালার চেঞ্জ হতে হবে, মিউকাস মেমব্রেনের কালার চেঞ্জ করতে হবে, স্ক্লেরার কালার চেঞ্জ করতে হবে, বডি ফ্লুইডের কালার চেঞ্জ হতে হবে। কারণ তোমার নর্মাল জন্ডিস যে লেভেল থাকে, সিরাম বিলিরুবিন যে লেভেল থাকে, এটার থেকে ধরো যদি 2 mg/% বা 3 mg/% থাকলেও দেখা যাচ্ছে যে স্ক্লেরা ইউলো হয় না, কেমন মিউকাস মেমব্রেন ইউলো হয় না, তাহলে এটাকে আমরা জন্ডিস বলবো না। জন্ডিস বলবো না অনেক কারণেই নর্মাল লেভেল থেকে স্লাইটলি একটু বেশি থাকতে পারে সিরাম বিলিরুবিন, কিন্তু যখন পর্যন্ত আমরা ক্লিনিক্যালি এভিডেন্ট হবে না তখন এটাকে আমরা জন্ডিস বলবো না। ইকট্রাস মানে কি? তো জন্ডিস তো অ্যাপিয়ারেন্স অফ জন্ডিস। তো ইকট্রাস মানে অনলি ইট ইজ কনফাইন্ড টু দ্য স্ক্লেরা, ইকটেরাস, ইকটেরাস তার মানে এটা স্ক্লেরা। আচ্ছা, তারপর এখন জন্ডিস আমরা একটু নিউরোটাস জন্ডিস সম্পর্কে পড়তেছি তোমাদের। তো নিউরোটাস জন্ডিস, তাহলে জন্ডিস appears in the neonate from birth to neonate মানে কি 20 days, from birth to 20 days। নর্মাল লেভেল থেকে যদি বেশি হয়ে যায় তখন এটাকে বলি আমরা জন্ডিস, মানে হাইপারবিলিরুবিনিয়া। তাহলে আমরা নর্মাল লেভেল জানতে হবে, অ্যাডাল্টে জানতে হবে, চাইল্ডে জানতে হবে, নিউরোটে জানতে হবে। নর্মাল লেভেল না জানলে তো আমরা বুঝতে পারবো না, হ্যাঁ বুঝতে পারবো না। তো এখন সাধারণত তোমার জন্ডিসের ক্ষেত্রে সিরাম বিলিরুবিন যদি ইন কেস অফ অ্যাডাল্ট ইফ ইট মোর দ্যান 3 mg/dl, 3 mg/dl, ইনসিডেন্স কিরকম হতে পারে? টার্মের ক্ষেত্রে এর 60% জন্ডিস ডেভেলপ করে টার্মবেল, আর প্রিটার্ম ক্ষেত্রে 80%। তাহলে প্রিটার্মে বেশি হয়। তাহলে প্রিটার্মে কেন বেশি হয়? গ্লুকোনার ট্রান্সফার এনজাইমটা বেশি হয় না, লিভার মেসিওর থাকে, কেমন? তারপরে তোমার অ্যালবুমিন কম থাকে, এদের হিমোলাইসিস বেশি হয়। কারণ আরবিসি ওদের আমাদের নর্মাল আরবিসির লাইফ স্প্যান 120 days, আর নিউনেটের লাইফ স্প্যান হলো 40 থেকে 50 days। তাহলে রেপিডলি আর্লি হিমোলাইসিস হয়ে যায়, আরবিসি মাস থাকে বেশি, তাহলে হিমোলাইসিস বেশি হয়। এই সবগুলো কারণে নিউনেটের জন্ডিসটা মোর কমন, কেমন? এখন আমরা জানবো যে তোমার বিলিরুবিন মেটাবলিজম, বিলিরুবিন মেটাবলিজম ভেরি ইম্পর্টেন্ট। আরবিসি যখন ব্রেকডাউন হয়ে যায়, ব্রেকডাউন হওয়ার পর তখন কি বের হয়? হিম প্লাস গ্লোবিন। গ্লোবিন হলো প্রোটিন, ইট ইজ ইউজ ফর, ইট ইজ মানে গ্লোবিন ইজ ইউজ ফর মানে এগেইন হিমোগ্লোবিন সিনথেসিস, অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস, ইউজ ফর অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। আর হিম ব্রেকডাউন হয়ে কি হয়? আয়রন প্লাস পাইরোলিন, আয়রন প্লাস পাইরোলিন, আয়রন ইজ ইউটিলাইজড, আর পাইরোলিন this by the enzyme heme oxygenase, it is converted to biliverdin, এখন হিম অক্সিজেনকে যদি আমরা প্রোডাকশন যদি আমরা হিম অক্সিজেন যদি আমরা ইনহিবিট করতে পারি তাহলে তো বিলিরুবিন প্রোডাকশন হবে না, হবে? তাহলে এই একটা কথা মনে রাখো যে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা একটা ড্রাগ দেব যে ড্রাগটা হিম অক্সিজেনকে ইনহিবিট করে, এটা হলো মেটালোপরপাইরিন। যদি আমি দিই তাহলে হিমোগ্লোবিন, আমার বিলিরুবিন প্রোডাকশনটা কমে যাবে। বিলিভারিন হলো, বিলিভারিন হওয়ার পর এই বিলিভারিন কি করে? তখন এটা বিলিরুবিন হবে। বিলিরুবিন হওয়ার জন্য একটা এনজাইম দরকার, এটা হলো বিলিভারিন রিডাকটেজ। এখন এই বিলিভারিন থেকে বিলিরুবিন হবে, বিলিভারিন রিডাকটেজ দ্বারা। এই যে এনজাইম দিয়ে যে প্রোডাকশন হয়, বিলিরুবিন হয়,
এই বিলিরুবিনটা হলো ফ্রি বিলিরুবিন। এটা হলো ফ্রি বিলিরুবিন, এটা কিন্তু কোনো কনজুগেশন হয় নাই, এটা কোনো অ্যালবুমিনের সাথে বাইন্ডিং হয় নাই। This bilirubin is called the unconjugated bilirubin or free bilirubin. This bilirubin is toxic and fat soluble and easily cross the blood-brain barrier and producing carnivorous. তাহলে এই জিনিসটা বলবা, এবং it is also water soluble or not water soluble, fat soluble. তাহলে আমরা bilirubin when binds in the albumin in the blood, bilirubin albumin complex. Bilirubin albumin complex. It does not cross the blood-brain barrier. No, not water soluble. This is the also the conjugated bilirubin, unconjugated bilirubin, but it is not free bilirubin. Free bilirubin is toxic and easily cross the blood-brain barrier and producing carnivorous, and it is fat soluble. But when bilirubin is combined with albumin, it not cross the blood-brain barrier. This albumin is a carrier protein. It carries the free bilirubin into the hepatocyte. হেপাটোসাইটে যখন চলে আসে তখন তারা এই হেপাটোসাইট থেকে তোমার সাইটোপ্লাজমে যাবে। হেপাটোসাইটের আমরা এখন হেপাটোসাইট চিন্তা করো, একটা সেল চিন্তা করো, সেলটা চিন্তা করো, সেলের এখন অ্যালবুমিনটা হেপাটোসাইটের সারফেসে নিয়ে আসছে। এই সারফেসে আনার জন্য একটা ক্যারিয়ার প্রোটিন প্রয়োজন। আবার এই হেপাটোসাইট থেকে এখন সাইটোপ্লাজমে চলে আসলো। সাইটোপ্লাজমে কার সাইটোপ্লাজমে? হেপাটোসাইটের সাইটোপ্লাজমে চলে আসলো। সাইটোপ্লাজমে আসার পর এখন এই সাইটোপ্লাজম থেকে ক্যারি করে এখন অ্যালবুমিন কিন্তু তখন রিলিজ হয়ে গেছে। অ্যালবুমিন কিন্তু তখন যখন হেপাটোসাইটের কাছে আসলো, অ্যালবুমিন রিলিজ এন্ড ব্যাক টু দা ব্লাড, বিলিরুবিন এন্টার ইনটু দা সাইটোপ্লাজম। এখন এই বিলিরুবিনটা তখন আর ফ্রি থাকতে পারে না, কারণ ফ্রি বিলিরুবিন ইজ ভেরি টক্সিক টু দা সেল। তখন না হলে সেলকে সে ডিস্ট্রাকশন করে ফেলবে। এই জন্য বডির একটা মেকানিজম, সেলের একটা মেকানিজম, সেল তখন দ্রুত এটাকে ক্যারিয়ার প্রোটিন দিয়া, এটা লিগ্যান্ডিন বা ওয়াই প্রোটিন দিয়ে দ্রুত সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিয়ে যাবে। সেখানে সেই এনজাইম, যেটা গ্লুকুরোলাইন ট্রান্সফারেজ এনজাইম, ওই এনজাইম দিয়ে সে কনজুগেশন হবে। যখন কনজুগেশন হবে এটা বলা হয় কনজুগেটেড বিলিরুবিন। লিগ্যান্ডিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। This is conjugated bilirubin is water soluble এবং not fat soluble, and it is easily excreted into the biliary canaliculi and enters into the small intestine. এখন তুমি যেটা বলছো যে এটা তো যখন আমার লিভার, এখন লিভার সেলের মধ্যে আছে, কিন্তু সেল থেকে কিন্তু এখানে বের হয় নাই, সেলে কনজুগেশন হয়েছে, সেল থেকে বের করতে হবে, তাই না? বের করার জন্য আমার কি লাগবে? biliary tree। biliary tree কি হয়, কিভাবে biliary tree টা হয়? তাহলে biliary canaliculi, এটা যখন রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, তারপর হলো বাইল ডাক্ট, আবার সিস্টিক বাইল ডাক্টের সাথে সিস্টিক ডাক্ট হয়ে কমন বাইল ডাক্ট। দিস কমন বাইল ডাক্ট along with pancreatic duct enters into the second part of duodenum, and this is the ampulla butter. This ampulla butter, but this opening guarded by the sphincter body. হ্যাঁ, তাহলে এটা অ্যানাটমি আমরা একটু শেষ করলাম। তাহলে আমাদের কোথায় তৈরি হলো বিলিরুবিনটা? আমাদের কনজুগেশন কোথায় হলো? সেলে হলো, লিভার সেল। এখনো কিন্তু এখন হেপাটোসাইটে আছে। এটাকে রিলিজ করা, যেটাকে তোমাকে রিলিজ করার জন্য, এটাকে তোমার biliary canaliculi আনার জন্য আর একটা রিসেপ্টর দরকার। যেখানে যেখানে রিসেপ্টর দরকার সেখানে রিসেপ্টর যদি ডিফেক্ট হয় তাহলে ওই রিসেপ্টর ডিফেক্টের জন্য একটা ডিজিজ তৈরি হবে, এটা মনে রাখবা। তাহলে এই রিলিজ হওয়ার জন্য যে রিসেপ্টর দরকার, তার বাইল ক্যানালিকুলি সিক্রেশন হলো, হওয়ার পর এবার সে বাইল ডাক্টে আসলো, বাইল ডাক্ট থেকে সে কমন বাইল ডাক্ট, তারপর সে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম আসলো। তাহলে এই যে বিলিরুবিন আসলো, শুধু বিলিরুবিন আসে না এখানে, এই বিলিরুবিনটা কি কনজুগেটেড বিলিরুবিন নাকি আনকনজুগেটেড? তাহলে এই কনজুগেটেড বিলিরুবিন
সাথে আর কি থাকবে? কোলেস্টেরল থাকবে, বাইল সল্ট থাকবে, বাইল অ্যাসিড থাকবে, তারপরে আর এগুলো সহ সে সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম আসার পর কি করবে? সে বিলিরুবিনটা তো কনজুগেটিভ বিলিরুবিন আসার পর এখন ইন্টেস্টাইনের মধ্যে কি থাকে? এক ধরনের এনজাইম থাকে, এটা ইজ ইনহিবিট দা ইট কনভার্ট দা কনজুগেটিভ বিলিরুবিন ইনটু তোমার মডিফাইড কনজুগেটিভ বিলিরুবিন। ইট ইজ কল্ড দা ইউরিবিলিনোজেন। This erosion again enters the enterohepatic circulation and goes to the liver and again enter into the small intestine. এটা বলা enterohepatic circulation. Enterohepatic circulation. ইউরিবিলিনোজেন তৈরি হবে কোথায়? তৈরি হবে ইন্টেস্টাইনে তৈরি হবে এই এনজাইম দিয়ে একটা, সেটা কনভার্ট হয়ে আরেকটা এনজাইম কিছু কনভার্ট হয়ে সে ইউরিবিলিন তৈরি হবে, সেটা এন্টারহেপাটিক সার্কুলেশন গিয়ে ও তোমার আবার স্মল ইন্টেস্টাইনে চলে আসবে। আর কিছু ইউরিবিলিন যাবেন কিডনি দিয়ে, যখন ওয়াটার সলিউবল এটা কিডনি দিয়ে সে এক্সিট হয়ে যাবে। এই ইউরিবিলিনের কালারের জন্য ইউরিনটা হাই কালার হয়, এই ইউরিবিলিনের কালারের জন্য ইউরিনটা হাই কালার হয়। আর কিছু কনজুগেটিভ বিলিরুবিন ব্যাকটেরিয়াল অ্যাকশনের দ্বারা স্টার্কোবিলিরুবিন তৈরি হবে। এই স্টার্কোবিলিরুবিনটা যখন তোমার লার্জ গার্ড দিয়ে স্টুলের সাথে বেরিয়ে যাবে, যখন বেরিয়ে যাবে অক্সিজেনের সংস্পর্শে যখন আসবে তখন হয়ে যাবে স্টার্কোবিলিন। এই তখনই আমাদের স্টুলের কালারটা হাই কালার হয়, স্টুলের কালারটা হাই কালার হয়। তোমার এটা কনসেপশন ক্লিয়ার হয়েছে নাকি? ঠিক আছে?